আমি মনের আনন্দের রিং বা আংটি নিক্ষেপের খেলা খেলছিলাম। তখনই হঠাৎ ভিড়ের মধ্যে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে দেখে আমার নজর আটকে গেল। আমি লজ্জিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর আমি আবার একটি রিং ছুড়লাম, আর সেটি গিয়ে মেয়েটির কোলে বসে থাকা একটা কমলা রঙের বিড়ালের গলায় আটকে গেল। এটা দেখে দোকানদার চিৎকার করে বলতে লাগলো, আরে ছেলে, তুমি তো এই রূপবতী মেয়ের মন জয় করে নিয়েছ। আজ এখানে যেই জিতবে সবকিছু তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। মেয়েটির ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সে বিড়ালটিকে আমার দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি সুরে বলল, নাও, এটা তোমার। কেউ জানত না যে পরবর্তীতে এই মেয়েটি রেগে দাঁত কিরমির করতে করতে আমার বিছানা দখল করে নেবে এবং এই কমলা রঙে বিড়ালটিকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে, যা সে আমাকে প্রথমে উপহার দিয়েছিল। এই বোকা প্রাণীটাকে বিদায় করো, তাহলে আমি শুধু তোমারই হয়ে যাব। স্প্রিং ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসবের উৎসব চলাকালীন রিং নিক্ষেপের স্টলের সামনে এত ভিড় ছিল যে সেখানে পা রাখার মতো কোনো জায়গা ছিল না। সবাই মূলত সেই সুন্দরী মেয়েটিকে দেখার জন্যই সেখানে ভিড় জমিয়েছিল। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এবং তার কোলে একটি মোটা কমলা রঙের বিড়াল ছিল। সে যখনই রিং ছুটছিল প্রতিবারই সেটি একদম নিখুঁত নিশানা ভেদ করছিল। তার প্রতিটি সফল নিশানার সাথে সাথে চারপাশ হাততালির আওয়াজে মুখরিত হয়ে উঠছিল। তার পায়ের কাছে রাখা পুরস্কারের ব্যাগটি ইতিমধ্যে হরেক রকম উপহারে ভরে গিয়েছিল। দোকানদার বেশ চিন্তিত হয়ে পড়ল। সে মেয়েটির হাত ধরে অনুরোধী সুরে বলল, ম্যাডাম, দয়া করে এবার থামুন। আমি তো মাত্র 50টি রিং বিক্রি করেছিলাম, কিন্তু আপনি ইতিমধ্যে 20টি বড় পুরস্কার জিতে নিয়েছেন। বাকি টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি। যখন ভাই নিংবিং চুপচাপ দাঁড়িয়ে রইল, তখন মেয়েটি একটু হেসে চারপাশের লোকদের বলল, অন্যদেরও তো খেলার সুযোগ পাওয়া উচিত। এই বলে সে চারদিকে চোখ বোলাতে লাগল। ওই যে সামনে দাঁড়িয়ে থাকা হ্যান্ডসাম ছেলেটি কতক্ষণ ধরে দেখছে, সে নিশ্চয়ই খেলতে চায়। আপনি ওকে একটা সুযোগ দিন। মেয়েটি এ কথা বলতেই ভাই নিংবিং আস্তে করে আমার দিকে ঘুরল এবং তার নজর আমার দিকে পড়ল। আমি নিজের অজান্তেই আধ কদম পিছিয়ে গেলাম এবং দোকানদারের নজর এড়িয়ে যাওয়ার ভান করে বললাম, আপনার জন্য ধন্যবাদ, কিন্তু আমি খেলছি না। ভাই নিংবিং মৃদু হেসে সোজা আমার সামনে রাখা রঙিন রিংয়ের গোছাটি তুলে নিয়ে বলল, আমি তোমাকে খেলার জন্যই বলছি। এটুকু বলেই সে নিজের বিড়ালটিকে কোলে নিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমার ছোড়া দ্বিতীয় রিংটি মেয়েটির পায়ের কাছে রাখা পুরস্কারের ব্যাগে গিয়ে আটকে গেল, তৃতীয় রিংটি তার কোলে বসা বিড়ালের গলায় আটকে গেল এবং চতুর্থ রিংটি সোজা গিয়ে তার মাথায় লেগে চুলে আটকে গেল। আমি ভীষণ ঘাবড়ে গিয়ে বললাম, আমি যদি বলি যে আমি এটা ইচ্ছে করে করিনি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? সে বিশ্বাস করুক আর নাই করুক আমি জানি না, কিন্তু আশেপাশের ভিড়ের মানুষগুলো তো একদমই বিশ্বাস করছিল না। পুরো ভিড় চেঁচাতে লাগলো, ভাই, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি এই মেয়েটির জন্যই এখানে এসেছো। লজ্জায় আমার কান দুটো লাল হয়ে গেল। আমি তার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। সে তখন আমাকে বলল, আমার মাথা থেকে এটা একটু নামিয়ে দাও, এবং আমি জলদি তাড়াতাড়ি করে তার মাথা থেকে রিংটি নামাতে গেলাম। তখনই হঠাৎ আমার কোলে খুব নরম একটা জিনিস এসে পড়ল। নিচের দিকে তাকিয়ে দেখি সেই কমলা রঙের বিড়ালটি তার বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম, জানো আমি সব বুঝে গেছি, কিন্তু মনে মনে ভাবছিলাম আমি ঠিক কি বুঝেছি। তবে যাই হোক, ব্যাপারটা বেশ মজার ছিল। আমি আমার জেতা ছোটখাটো জিনিসপত্রগুলো পায়ের কাছে রেখে চলে যাওয়ার জন্য যেই না ঘুরলাম, তখনই সেই কমলা রঙের বিড়ালটি তার মালিককে ছেড়ে পিছন পিছন এসে আমার পায়ে গা ঘষতে লাগলো এবং জোরে জোরে মিউ মিউ করতে লাগলো। তার ডাক ক্রমশ আরও তীক্ষ্ণ ও রাগান্বিত শোনাচ্ছিল। বাড়ি ফিরে দেখি আমার মা আনন্দে মেতে আছেন। আমি মায়ের নজর বাঁচিয়ে বিড়ালটিকে জ্যাকেটের পকেটে লুকিয়ে সোজা নিজের ঘরে নিয়ে এলাম। আমি সত্যি বলছি, আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাইনি। আমি বিড়ালটার মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলাম এবং ভাবলাম, মা যদি একে দেখে ফেলে তবে মা আমাকে এবং বিড়াল দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বিড়ালটি যেন আমার কথা বুঝতে পারলো যে সে এখন অন্য কারোর বাড়িতে আছে। সে মুহূর্তের মধ্যে তার তীক্ষ্ণ আওয়াজ বদলে খুব মিষ্টি সুরে মিউ মিউ করতে লাগলো এবং তার নরম মাথাটি আমার হাতের তালুতে ঘুরতে লাগলো। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমাকে রাস্তায় ফেলে দেবো না। আমি ফোন বের করে ক্লাসের গ্রুপে জিজ্ঞেস করলাম, কিন্তু কারোর কাছেই বাইনিং বিং এর কোনো খোঁজ ছিল না। আমাদের সেই ফালতু স্কুলে ওই একটাই কাজে জিনিস ছিল, পুরো স্কুল ফোরাম। আর এই বছরের প্রথম ব্যক্তি যে সেই ঠান্ডা মেজাজের স্কুল বিউটিকে প্রপোজ করার সাহস দেখিয়েছিল এবং যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে সে কি কমেন্ট করে, কিন্তু সে শুধু 2টি শব্দ লিখেছিল। সেটি দেখার পর প্রাইভেট চ্যাট এবং পুরো স্কুল ফোরাম তোলপাড় হয়ে গেল, কারণ ঠিক তখনই আমার কাছে তার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এলো এবং তার প্রথম মেসেজ ছিল, যদি তুমি আমাকে পছন্দই করতে তবে যেদিন সবার সামনে কেন বললে না? আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি কিভাবে তাকে পছন্দ করি, আর আমি কখন এমন কথা বললাম? আমি ঘাবড়ে গিয়ে বিড়ালটিকে আদর করতে লাগলাম এবং জলদি উত্তর লিখলাম, হ্যালো, আমি ফ্যাং ইউয়ান। আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। বাধ্য হই সেদিন আমাকে এমনটা করতে হয়েছিল, তাই আপনার বিড়াল। আমার মেসেজ পাঠানোর পর ওপাশ থেকে প্রায় আধা ঘন্টা ধরে টাইপিং দেখাচ্ছিল। স্ক্রিনের দিকে তাকাতে তাকাতে আমার চোখ ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর অবশেষে উত্তর এলো, যেটা তুমি জিতেছো সেটা এখন তোমারই। এটা শুনে আমার কেমন যেন অদ্ভুত লাগলো। আমি কেসে উঠে বললাম, কিন্তু আমার মা তো কোনো পশু পাখি পছন্দ করেন না। সে কিছুক্ষণ পর উত্তর দিল, আমি 2 দিন পর এসে নিয়ে যাব। আমি সেই রাতে এখনকার মতো এর একটা ভালো নাম রাখবো ভাবলাম। তাছাড়া বেশ কিছুক্ষণ পর সে 2 সেকেন্ডের একটি ভয়েস মেসেজ পাঠালো, যেখানে সে বলল, ফ্যাং ইউয়ান। তার মুখে নিজের নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। কনফেশনের প্রেম নিবেদনের পর্বটি ওখানেই শেষ করে আমি ঘুমাতে চলে গেলাম। বিড়ালটি সোজা এসে আমার পিঠের ওপর বসে পড়ল। আমি বললাম, আরে তুমি এত ভারী কেন? ছুটির দিনগুলোতে আমার বাড়িতে মেহমানরা এসেছিলেন, কিন্তু মা 2 দিন ধরে কিছুই টের পাননি। আমি একটা পুরনো জুতো রাখার বক্সে কিছু চালের দানা দিয়ে সেটিকে ওর জন্য টয়লেট বানিয়ে দিয়েছিলাম। কিন্তু রাতের বেলা বিড়ালটি আমার কম্বলের ভেতর ঢুকে পড়তো এবং প্রচন্ড গরমে আমার শরীর ঘেমে যেত। এক রাতে আমি পানি খাওয়ার জন্য উঠলাম এবং ব্যালকনির জানালা খুলতেই হঠাৎ সেখানে একটা ছায়া দেখতে পেলাম। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম এবং একটি কাপড়ের হ্যাঙ্গের হাতে তুলে নিলাম। ঠিক তখনই কেউ একজন আমার কবজি চেপে ধরল। লাইটের সুইচটা কোথায়? জ্বালাচ্ছ না কেন? মাঝরাতে কে লাইট জ্বালাতে বলছে? সে তো মেয়েদের জামা কাপড় পরেছিল। হ্যাঁ, এখন বলো তুমি কি চাও? ঠিক এই বিড়ালটার মতোই কোনো আওয়াজ না করে সে বিড়ালটির পাশে গিয়ে বসলো। আমি দরজা বন্ধ করে লাইট জ্বালালাম এবং বিছানার দিকে ইশারা করলাম। সে কম্বলটা টেনে নিয়ে বিড়ালটির দিকে তাকালো এবং ঘুমায়নের ভান করতে লাগলো। সে বেশ শান্তিতেই এখানে থাকতে শুরু করলো। আমি মনে মনে বললাম, এত বড় বিড়ালটাকে নিয়ে আমি এখন কি করব? একে কিভাবে ফেরত পাঠাবো? সে কোনো উত্তর দিল না, শুধু বিড়ালটির ঘাড় ধরে ছাদের দিকে মুখ করে ধরে রাখলো আর বিড়ালটি আমার দিকে তাকিয়ে মিউ মিউ করতে লাগলো। চুপচাপ নিজের বাবা মায়ের সাথেই থাকো, খিদে পেলে একটু পরেই মরবে। আমি চুপ করে রইলাম, বুঝতে পারছিলাম না কি জবাব দেব। তারপর সে বলল, ফ্যাং ইউয়ান। আমি সাথে সাথে উত্তর দিলাম। তখন আমার মাথায় এলো যে সে আসলে বিড়ালটিকে ডাকছিল।
সে বলল, তুমি তো একে বেশ ভালোভাবেই দেখভাল করেছো। আমি বললাম, না তেমন কোনো ব্যাপার না। সে মুচকি হেসে বলল, তুমি তো বলেছিলে যে তোমার মা বিড়াল পছন্দ করেন না, তাহলে একে আরো কিছুদিন তোমার কাছেই রাখো। আমি ঘাবড়ে গেলাম এবং দ্রুত বিড়ালটিকে নিজের দিকে টেনে নিলাম। আমি এটা মোটেও চাই না। এটা শুনেই মেয়েটির মুখের অভিব্যক্তি বদলে গেল, যেন সে নিশ্চিত হতে পারছিল না যে আমি বিড়ালটিকে তার চেয়েও বেশি পছন্দ করছি কিনা। সে ঠান্ডা মেজাজে বিড়ালটিকে কোলে তুলে নিল এবং জানালা দিয়ে নিচে লাফিয়ে চলে গেল। এরপর আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। পুরো ঘরে তার শরীরের হালকা লেবু ও পুদিনার সুবাস ছড়িয়েছিল। এই কারণেই আমার সারা রাত আর ঘুম হলো না। পরদিন সকালে চোখের নিচে কালো দাগ নিয়ে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন মা তখনও খুশিতে আত্মহারা হয়ে মেতেছিলেন। আমি ঠাট্টা করে বললাম, মা এই লটারিটা জিতে নাও, তাহলে তো তুমি ধনী হয়ে যাবে। মা আমাকে বকে দিয়ে বললেন, তুই কি পাগল হয়েছিস? তারপর মা জিজ্ঞেস করলেন, কাল রাতে তুই কি করছিলি? তোকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আমি অজুহাত দিয়ে বললাম, বাইরের শোরগোলের কারণে রাতে ঘুম আসেনি। তখনই এক খালাতো বোন বলে উঠলেন, আরে আজকাল তো খুব ভালো পারফিউম পাওয়া যায়, সবার নজর এখন আমার দিকে। আমি বললাম, আমি একটা নতুন বডি ওয়াশ কিনেছি। হয়তো এরপর আমি আবার দৌড়ে নিজের ঘরে চলে গেলাম এবং জানালাটি খুলে দিলাম। আমি ভাবছিলাম সে আসলে কোন পারফিউমটা ব্যবহার করেছিল। ঠিক তখনই আমি আবার তার ভয়েস মেসেজ শুনতে পেলাম। জানালা দিয়ে সেই একই বিড়ালটি আবার ভেতরে চলে এলো। তোমার মা কোথায়? আমি তাকে কোলে তুলে নিলাম এবং ফোনটা লুকিয়ে ফেললাম। বিড়ালটি আরাম করে শুয়ে পড়লো আর আমি ভাবলাম সেই একই সুবাস আবার ফিরে এসেছে। তুমি বাইরে কি দেখছো? সে বাইরে থেকে বলল, কি হলো ফ্যাং ইউয়ান, আমি আবার তোমার কাছে চলে এসেছি। আমি জানালা খুললাম এবং তাকে ভেতরে আসতে বললাম। ঠিক এভাবেই সেই কমলা রঙের বিড়ালটি আসে, এই অদ্ভুত মেয়েটি আমার জীবনে জড়িয়ে গেল। সে বিড়ালের জন্য বানানো টয়লেটে ঢুকে পড়লো আর অন্য যে কোনো পরিস্থিতিতে বাইরে আসার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে সে আমাকে নিচে অন্য একটি সাধারণ বিড়ালকে খাবার খাওয়াতে দেখে ফেলেছিল, তাই সে খুব হিংসা করছিল এবং রেগে গিয়েছিল, তাই ও ওখান থেকে পালিয়ে সোজা তোমার এখানে চলে এসেছে। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এই বিড়ালটা কি আসলেই এত বুদ্ধিমান, নাকি এই মেয়েটি কোনো জাদু জানে? আমি কিছু বলার আগেই সে বিছানা থেকে নেমে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। সে তার ফর্সা হাতটি বাড়িয়ে আমার কপালে রাখল। তার হাতের ঠান্ডা স্পর্শে আমার পুরো শরীর যেন জমে গেল। সে তার বড় বড় চোখ দুটি সরু করে আমার দিকে তাকালো এবং বলল, তোমার শরীর তো বেশ গরম, ফ্যাং ইউয়ান, তোমার কি জ্বর এসেছে? আমি ঝটপট এক পা পিছিয়ে গেলাম এবং তার হাতটি সরিয়ে দিয়ে বললাম, না, আমি একদম ঠিক আছি। আসলে ঘরের ভেতরটা একটু বেশি গরম, তাই। আমার বুক তখন দুলছিল আর হার্টবিট এত বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সে হয়তো আমার হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছে। সে একটু মুচকি হাসল, যেন সে আমার মনের সব কথা বুঝে গেছে। সে আবার বিছানার দিকে হেঁটে গেল এবং খুব স্বাভাবিকভাবে আমার কম্বলটা টেনে নিজের গায়ের ওপর জড়িয়ে নিল। তারপর বলল, তাহলে ঠিক আছে, আমি একটু ক্লান্ত, আমি এখন ঘুমাবো, তুমি লাইটটা বন্ধ করে দাও। আমি পুরো হা হয়ে গেলাম। আমি চিৎকার করে বলতে চাইলাম, আরে এটা তো আমার ঘর আর ওটা আমার বিছানা। আমি মনে মনে ভাবলাম, সে আজ রাতে আবার আসবে, কিন্তু আজ রাতে তো আমার বাড়িতে একটা বড় পারিবারিক অনুষ্ঠান আছে। মা এমনিতেই সারাক্ষণ এদিক ওদিক ঘুরবেন, সে যদি আবার জানালা দিয়ে এভাবে ঢুকে পড়ে তবে তো নির্ঘাত ধরা পড়ে যাব। সারাটা দিন আমার ভীষণ দুশ্চিন্তায় কাটল। তার পুরনো নামটাই ভালো ছিল। আমি শুধু হালকা একটু হাসলাম। পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠল। সে আর বেশি সময় থামল না। যাওয়ার সময় পকেট থেকে একটা সুন্দর তাবিজ বের করে আমাকে দিল। শীতের দুপুরের রোদ তখন তার চুলে এসে পড়ছিল, যার কারণে তার ফর্সা গাল দুটো লাল দেখাচ্ছিল। সে বলল, লোকেরা বলে এটা নাকি বেশ কার্যকরী। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি নিজের জন্য নিলে না? সে হাত নাড়ে ইশারা করে বলল, তুমি সুরক্ষিত থাকো, সেটাই যথেষ্ট। এরপর দরজা বন্ধ হয়ে গেল। বাইরে শুধু তার ছায়াটা রয়ে গেল আর আমি হাতে তাবিজটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বুকে ধরফরানি তখনও থামেনি। দুপুরের দিকে আমাদের গ্রুপে আবার তোলপাড় শুরু হলো। আমাদের কলেজের কনফেশন ওয়াল পেজে এবার একটা একদম আলাদা ঘটনা পোস্ট হয়েছে। চৌহান ভাই সবার সামনে সরাসরি নিঙ্গংকে প্রপোজ করে বসেছে, আর সাথে একটা ছবিও দেওয়া ছিল। লম্বা শান্ত চেহারা সেই ছেলেটি নিঙ্গংয়ের সাথে দাঁড়িয়ে আছে, যেন কলেজের কোনো পারফেক্ট কাপল, আসল জীবনে দেবদেবীর মতো জুটি। এসব কথা পড়ার পর হঠাৎই নিঙ্গংয়ের পুরনো গল্পগুলোর প্রতি আমার আগ্রহ বেড়ে গেল। আমি জার্মানি ফোরামের টপ পোস্টগুলো ঘাঁপতে লাগলাম। সেখানে তো পুরো নিঙ্গংয়ের বায়োগ্রাফি বা জীবন কাহিনী তৈরি হয়ে গেছে, মিডল স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত। সেখানে তার ব্যাপারে প্রতিটি তথ্য খুঁজে বের করা হয়েছে। তার মিডল স্কুলের এক ক্লাসমেট লিখেছে যে নিঙ্গং অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে বাকি মেয়েরা তাকে খুব হিংসা করত এবং তাকে সবসময় আলাদা বা একাকী করে রাখত, তাই সে খুব চুপচাপ আর ঠান্ডা স্বভাবের হয়ে যায়। এসব পড়তে পড়তে আমি যখন ফানশায়ের গোলগাল গাল দুটো টিপে দিচ্ছিলাম, তখন ভাবলাম, অনলাইন গসিপ বা গুজবে তো পুরোপুরি বিশ্বাস করা যায় না, কিন্তু এসব পোস্ট পড়ার পর আমি একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারলাম যে নিঙ্গং এবং চৌহান ভাই আসলেই একে অপরের জন্য পারফেক্ট। আমি নিজের মাথায় কম্বলটা টেনে নিয়ে ভাবলাম, ধুর, আমি এসব কেন ভাবছি? নিঙ্গং আর আমার সম্পর্ক তো কেবল একটা ক্যাট ফ্রেন্ড বা বিড়াল বন্ধুর মতো, তাও খুব সাধারণ। এসব ভাবতে ভাবতেই একটা সপ্তাহ কেটে গেল। আমার শীতের ছুটিগুলো দিন দিন বোরিং হয়ে উঠছিল। শুধু একটা পরিবর্তন হয়েছিল, ফানশাই দিন দিন আরো মোটা আর গোলগাল হয়ে যাচ্ছিল। ঘরে বসে বসে আমার দম আটকে আসছিল, তাই ভাবলাম একা একাই নতুন বছরের একটা কমেডি সিনেমা দেখে আসি। সিনেমা শুরু হওয়ার ঠিক আগে আমি স্ন্যাক্স কাউন্টার থেকে পপকর্ন নিয়ে হলের ভেতর ঢুকলাম। ততক্ষণে সিনেমা শুরু হয়ে গেছে। হলের ভেতর অন্ধকার থাকায় আমি নিচু হয়ে নিজের সিটটা খুঁজছিলাম। তখনই ভুলবশত একটা সিটের পাশে থাকা একজনের লম্বা পায়ে আমার হোঁচট লেগে গেল। আমি যখন প্রায় পড়েই যাচ্ছিলাম, ঠিক তখন একটা ঠান্ডা হাত এসে আমার হাতটি শক্ত করে ধরে আমাকে সামলে নিল। আমি যখন ঘুরে তাকালাম, আমার চোখ তো পুরো ছানা পড়া। সে আর কেউ নয়, নিঙ্গং। তার চোখেও এক অদ্ভুত বিষয় ছিল। সে বলল, তুমিও এখানে একা একা সিনেমা দেখতে এসেছো? আমি নিচু সরে বললাম, আরে তোমার সেই হোয়াইট মুন নাইট তো আসেনি। নিঙ্গং প্রথমে আমার দিকে তাকালো, তারপর খুব ধীরে ধীরে বলল, আমি সিঙ্গল, একা একাই সিনেমা দেখতে এসেছি, তো টাকা নষ্ট করে কাউকে সাথে আনবো। জলদি সিনেমার একটা মজার দৃশ্য চলে এলো এবং আমরা দুজনেই স্ক্রিনের দিকে তাকালাম। সিনেমা শেষ হতেই হলের লাইটগুলো জ্বলে উঠল, কিন্তু আমার ঠিক পাশে বসে নিঙ্গংয়ে সেই চেনা লেবু আর পুদিনার সুবাস আমার নাকে এসে লাগছিল।
আমি যেমনই একটু তার দিকে ঘুরলাম সেই সুবাস আরো স্পষ্ট হলো। তখনই পেছনের রোদে বসা এক আঙ্কেল উঠে বাইরে চলে গেলেন। নিঙ্গং হঠাৎ আমার দিকে কিছুটা ঝুঁকে এলো। সে খুব নিচু আর মিষ্টি সুরে বলল, আমি তোমাকে আগেও জিজ্ঞেস করতে চেয়েছিলাম। আমার মনে হলো আমি খুব লুকিয়ে কিছু করছিলাম, আর সে আমাকে হাতে নাতে ধরে ফেলেছে। আমার মুখ পুরো লাল হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, তুমি ভুল বুঝছো, আসলে তোমার পারফিউমে গন্ধটা খুব ভালো, তাই আমি জাস্ট ওটার নামটা জানতে চাচ্ছিলাম, এই আর কি। সে হালকা একটু হাসল, কিন্তু পারফিউমের নামটা বললো না এবং সিনেমার দিকে তাকাতে লাগলো। বাকি অর্ধেক সিনেমা আমার কেমন যেন অদ্ভুত কাঁপুনের মধ্য দিয়ে কাটলো। সিনেমা শেষ হতেই আমি আর কিছু তোয়াক্কা না করে হল থেকে উঠে বাইরের ভিড়ের মধ্যে দৌড়ে পালালাম, ঠিক যেন চুরি করে পালাচ্ছি। বাড়ি ফিরে আমি ইন্টারনেটে সেই পারফিউমটার নাম দিয়ে অনেক সার্চ করলাম, কিন্তু কোথাও সেটা খুঁজে পেলাম না। তাহলে কি সে আমাকে মিথ্যে বলেছিল? আমি তাকে একটা মেসেজ টাইপ করলাম, হয়তো তুমি নামটা জানাতে চাওনি। মেসেজটা পাঠানোর পর কেমন যেন অদ্ভুত লাগছিল। রাগে নিজের গালটা চুলকাচ্ছিলাম। ঠিক তখনই বাবা ঘরে ঢুকলেন। আমাকে এভাবে দেখে হেসে বললেন, আরে আজ তো তোকে একদম নতুন স্টাইলে দেখাচ্ছে। বাবা আমার পাশে এলেন এবং হঠাৎ তার হাতের চাপড় আমার পিঠে পড়ল। বাবা বললেন, পার্কের এই কম্বো টিকিটটা তোর এক বন্ধু দিয়েছে, প্রতিদিন ঘরে বসে বসে পুচে মরিস না, যা কোনো ক্লাসমেটকে খুঁজে নিয়ে বাইরে ঘুরে আয়। বাবা সেই অদ্ভুত এক্সপ্রেশন আর পাগলামি পুরোপুরি ইগনোর করলাম, কিন্তু টিকিটটা যখন হাতে নিয়ে ভালো করে দেখলাম তখন আমার নিজেরই হাসি পেয়ে গেল। ওটা তো বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কের টিকিট। পুরো সিনটাই অদ্ভুত ছিল। আমি সাথে সাথে একটা সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রির প্ল্যাটফর্ম খুললাম এবং টিকিটটা বিক্রির জন্য পোস্ট করে দিলাম। 2 মিনিটও লাগলো না, একজন সাথে সাথে কিউআর কোড স্ক্যান করে টিকিটটা কিনে নিল। এর ঠিক 2 দিন পর হঠাৎ বাইনিংগং এর একটা ভয়েস মেসেজ এলো, কাল ফ্রি থাকলে আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে। আমি চমকে উঠলাম। মনের ভেতর এক অদ্ভুত সন্দেহ আর ভয় কাজ করতে লাগলো। আমি মেসেজে জিজ্ঞেস করলাম, তুমি কি হ্যাপি ভ্যালি পার্কের কথা বলছো? আমি কাঁপতে কাঁপতে সেই টিকিট কেনার সেকেন্ড হ্যান্ড প্রোফাইলটা চেক করলাম। ওখানকার লোকাল ইউজার আইডি হাইট সব মিলে যাচ্ছে। আমি সাথে সাথে বুঝে গেলাম যে টিকিটটা নিঙ্গং নিজেই কিনেছে। আমি মনে মনে ভাবলাম, ঘরে বসে বসেই তো টিকিটটা বিক্রি করে কিছু টাকা কামালাম, আর এখন প্লাস বিউটির সাথে একটা ডেটও হয়ে যাবে। আমার মাথা তখন দারুণ কাজ করতে শুরু করলো। আমি খুব বুদ্ধিমানের মতো তাকে মেসেজ করে বোঝালাম, অ্যামিউজমেন্ট পার্কের মতো জায়গায় তোমার ক্রাশ ব্যাকওয়ানকে নিয়ে যাও, আমাকে কেন? নিঙ্গং এর জবাব সাথে সাথেই এলো। সেই মুহূর্তে আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়া জোগাড়। আমি ঘাবড়ে গিয়ে বললাম, পুরো স্কুল জানে যে সে তোমার ক্রাশ। নিঙ্গং হালকা হেসে বলল, গতবার যখন তুমি আমার জানালা দিয়ে লাভ দিয়েছিলে তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না যে তুমি আমাকে পছন্দ করো কিনা, কিন্তু তুমি আজ পর্যন্ত সেই কথার কোনো জবাব দাওনি। আমি ভাবছিলাম তুমি কি কোনো খেলা খেলছো। আমি মোবাইলে টাইপ করলাম, যদি অন্য কারো ক্রাশ ফিরে আসে এবং সেই নিজের অধিকার খাটাতে শুরু করে তবে বাকি ছেলেদের তো তার থেকে দূরে থাকাই উচিত। ঠিক তখনই হঠাৎ একটা ভিডিও কল এলো। আমি ভাবি ঘরে ঢুকতেই স্ক্রিনে একটা স্মার্ট ছেলেকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নিঙ্গং এর আপন ভাই? সে হেসে হ্যাঁ বলতেই হঠাৎ নিঙ্গং তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। স্ক্রিনে নিঙ্গং এর মুখটা ভেসে উঠলে এবং সে রেগে বলল, শোনো বিকোয়ান, ওরই ফালতু বকবক একদম শুনবে না। বিকোয়ান পাশে দাঁড়িয়ে হাসতে লাগলো। নিঙ্গং এর ভাই তখন স্ক্রিনে এসে খুব ভদ্রভাবে বলল, ফ্যাংইওয়ান ভাই, আমার বোন যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকে তবে আমি ক্ষমা চাচ্ছি। তবে আমি সরাসরি জিজ্ঞেস করতে চাই, আপনি কি আমার বোনের সাথে বোর উদ্দেশ্যে রিলেশনশিপে আসতে চান? বিয়ের কথা শুনে আমার মুখ পুরো হা হয়ে গেল। আমি যেন পাথর হয়ে গেলাম। নিঙ্গং পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? ওকে এইভাবে সব বলো না। নিঙ্গং এর ভাই হেসে বলল, এটা সাইকোলজি, প্রথমে বড় অফার দিলে পরের কাজটা সহজ হয়ে যায়। আমি নিচু স্বরে কিছু বলতে যাবো তখনই দুজনে হঠাৎ চুপ হয়ে গেল। নিঙ্গম ফোনটা নিজের হাতে নিয়ে সরাসরি বলল, কাল পার্কে এসো ফ্যাংইওয়ান, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কথাটা বলেই হঠাৎ তার নজর পিছনের দিকে গেল, যেখানে আমার বিছানার উপর আমার বেড়াল ফানসাই ঘুমাছিল। সে চোখ বড় বড় করে বলল, আরে এই বেড়ালটা আবার তোমার বিছানায় কেন? ও তো আমার বেড়াল। আমি সাথে সাথে ফানসাইকে বাঁচানোর জন্য বললাম, এত ঠান্ডার মধ্যেও? নিঙ্গং সরাসরি আমার কথা কেটে দিয়ে বলল, তুমি নিজেই তো বলেছিলে এই বেড়ালটা তোমার কাছে থাকতে পারে, ও কোনো মানুষ নয় যে সমস্যা হবে। ফোনের ওপার থেকে নিঙ্গং এর মুচকি হাসি শব্দ শুনতে পেলাম। নিঙ্গং একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কিরমির করে বলল, আমি হঠাৎ নিজের সিদ্ধান্ত বদলাচ্ছি, কালকে ওই মোটা বিড়ালটাকে আমি ওখান থেকে তাড়িয়ে দেবো। পরদিন যখন আমরা দেখা করলাম, অ্যামিউজমেন্ট পার্কে চমৎকার রোদ ছিল, কিন্তু বাতাস ছিল -10 ডিগ্রির মতো ঠান্ডা। আমি একটা মোটা কোট পরে যেমনই বাইরে বের হলাম, তীব্র ঠান্ডা বাতাস আমাকে প্রায় জমিয়ে দিল। আমি নিজেকে একটা ভালুকের মতো কাপড়ে পেঁচিয়ে যখন গেটের কাছে পৌঁছালাম তখন দেখলাম বাইনিংগং সেখানে দাঁড়িয়ে আছে। সে মাত্র একটা পাতলা কালো বেগুনি রঙের কোট পরে এসেছে। ভেতরের পাতলা কাপড় আর এই পফার জ্যাকেটের কারণে ভিড়ের মধ্যে তাকে একদম আলাদা আর মোহনীয় দেখাচ্ছিল। ঠান্ডায় তার ঠোঁট দুটো পুরো বেগুনি হয়ে গিয়েছিল। সে বলল, ঠিক আছে চলো আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। তখনই বাতাসের একটা তীব্র ঝাপটা এলো এবং নিঙ্গম নিজেকে সামলাতে না পেরে জোরে একটা হাঁচি দিয়ে দিল। আমি হেসে মনে মনে বললাম, একেই বলে স্টাইল দেখাতে গিয়ে কষ্ট পাওয়া। আমি বললাম, এভাবে ডেট করতে গিয়ে তো সরাসরি হাসপাতালে পৌঁছাতে হবে। আমার মাথায় ঢোকে না, এত ঠান্ডার মধ্যে রাইড চড়ার পাগলামি কে করে? এই মাইনাস তাপমাত্রায় যদি রোলার কোস্টারে ওঠো তবে নিচে নামার সময় বরফে মূর্তি হয়ে যাবে। নিঙ্গম দূরে ইশারা করে বলল, তাহলে চলো ওটা ট্রাই করি। আমি বললাম, আমি কি তোমার জন্য নিজের জীবন বাজি রাখবো নাকি? তোমার কোনটা পছন্দ, পেন্ডুলাম, পাইরেট শিপ, ড্রপ টাওয়ার নাকি কেরোসেল? সে আমার কথা কেটে দিয়ে বলল, আজ শুধু ইনডোর গেম খেলা হবে যেখানে হিটার আছে। শেষমেশ আমরা দুজনে বাচ্চাদের চিৎকারের মাঝে একটা প্লাস্টিকের সাদা ঘোড়ার ওপর কেরোসেল গিয়ে বসলাম। আমি লুকিয়ে তার একটা ছবি তুললাম। ভেতরের পরিবেশটা বেশ মজাদার আর গরম ছিল, তাই আমি ওখানেই থাকতে চাচ্ছিলাম। কিন্তু তাও আমরা কাপ গেম খেললাম, সকালে পুরো ইনডোর গেমসের আনন্দ নিলাম। নিঙ্গম আমাদের জন্য জল নিয়ে এলো এবং সাথে আইসক্রিমও নিয়ে এলো। আমি আইসক্রিম দেখে বললাম, এই ঠান্ডায় আইসক্রিম? সে নিচে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বেশ ভালোই তো লাগছে, তবে কিছুটা কমতি আছে। এরপর সে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি তো প্ল্যান করেছিলাম রোলার কোস্টার, পাইরেট শিপ আর হরর হাউসে যাবো, সেখানে তোমার বয়ফ্রেন্ড পাওয়ার বা শক্তি দেখবো, কিন্তু এখন তো প্রমাণ হয়ে গেল যে তুমি এই মোটা বিড়ালটার থেকেও বেশি ভীতু। আমি তো পুরো অবাক, কেমন অদ্ভুত রোমান্টিক প্ল্যান ছিল তার, কিন্তু তার সেই মুখ ভ্যাংচানো দেখে আমারও হাসি পেয়ে গেল। আমি মনে মনে বললাম, সরি নিঙ্গং, তোমার প্ল্যানটা ভেস্তে গেল। সে হঠাৎ আমার স্লিপ বা হাতা টেনে ধরে বলল, চলো এবার ওই ফেরিস হুইল সরকার রাইডটাতে উঠি। আমরা যখন ফেরিস হুইলে চড়ে অনেক উঁচুতে উঠে গেলাম তখন নিচে পুরো পার্কটা দেখা যাচ্ছিল। আমাদের সামনে বসা বাইনিঙ্গং হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, লোকেরা ফেরিস হুইলের ওপর উঠে প্রপোজ কেন করে বলো তো? আমি বললাম, রোম্যান্স। সে জানালার বাইরে ইশারা করে বলল, উঁচুতে ওঠার পর ভয়ের কারণে শরীরে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয়, আর আমাদের মস্তিষ্ক ভুলবশত সেই ভয় বা এক্সাইটমেন্টকে ভালোবাসা ভেবে ভুল করে বসে। একেই বলে সাসপেনশন ব্রিজ থিওরি।
আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, চৌহান ভাইয়ের প্রপোজ করার তরিকাটা ভুল ছিল। আমার মনে হয় এই থিওরিটা পুরোপুরি সঠিক নয়। এটা মানুষকে একটা হ্যালুসিনেশন বা ড্রমে ফেলে দেয়। আসলে মানুষের মনে শুধু মুখ ফুটে বলার মতো সাহস থাকা চাই। নিঙ্গং হঠাৎ চুপ হয়ে গেল। পুরো কেবিনটা তখন একদম নিস্তব্ধ। ঠিক তখনই আচমকা নিঙ্গং আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। তার হাতে ছোঁয়ায় আমার শরীরে যেন কারেন্ট বয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার তো সাহসে কোনো কমতি নেই ফ্যাংই ওয়ান। তুমি কি শুধু ভয়ের কারণেই আমার থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছ? তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি স্তব্ধ হয়ে ভাবলাম, যদি কোনো ঠান্ডা আর গম্ভীর মেয়ে হঠাৎ এভাবে এসে সরাসরি প্রপোজ করে বসে, তবে দুনিয়ার যে কোনো ছেলে তো থমকে যাবে।